সম্মানিত সুধীবৃন্দ, আমার দেশবাসী ভাই বন্ধুগণ, সবাইকে পবিত্র রমজানুল মুবারকের শুভেচ্ছা জানাই। আর সেই সাথে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানাই। আর কয়েকদিন পরে উদযাপিত হতে যাচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের তথা আমাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি। সম্মানিত বন্ধুগণ, আমি আজকে লাইভে আসলাম। আপনারা দেখেছেন আমার হেডলাইনে সেটা দেওয়া আছে, আমি কোন বিষয় নিয়ে কথা বলার লাইভে এসেছি। সেটা হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক এবং সমসাময়িক অন্যান্য কয়েকটা বিষয় নিয়ে আমি আজ কথা বলবো আপনাদের সাথে। তো আমি সর্বশেষ লাইভে এসেছিলাম, সেটা হয়তো প্রায় 2 মাস হয়ে গেছে। তারপর থেকে আমি লাইভে আসিনি যে আমি মনে করিনি যে আমার লাইভে এখন আসতে হবে। কারণ হচ্ছে কোনো একটা বিষয়ে যখন আমি দেখছি, কারণ আমি তো রাজনীতি আর আস্তেই করি না, যদিও আমি মনে করি না শুধু সভা সমাবেশ, সভা মিছিল মিটিং এটার নামে রাজনীতি, আমি সেটা মনে করি না। তো আমি দেখছি কোনো একটা বিষয় নিয়ে কখন কী করতে হয় আমি সেটা করছি। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ফ্রন্ট এবং আমি মোহাম্মদ রায়হানুদ্দিন, দেশের এমন কোনো সেক্টর নেই যে সেক্টর নিয়ে ভাবি নাই, যে দেশের এমন কোনো সেক্টর নেই যে সেক্টর নিয়ে আমরা ভাবছি না, ভাবি নাই, এরকম কোনো সেক্টর নেই। অর্থাৎ এটা মানে হচ্ছে আমরা দেশের প্রতিটি সেক্টর নিয়ে ভাবি, প্রতিটি সেক্টর নিয়ে ভাবছি, ইনশাল্লাহ প্রতিটি সেক্টর নিয়ে আমরা ভাববো। আপনারা জানেন আমার 1 বছর পূর্ণ হয়েছে, সেটা আমি ঘোষণা দিয়ে দেশের সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিয়েছি। দেশের প্রতিরক্ষা, শিল্প, কৃষি, স্বাস্থ্য সহ যা কিছু আছে সব কিছু আমার নিজের নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণা দিয়েছিলাম এই গত বছরের এই রমজান মাসে। আজ সেটা 1 বছর পূর্ণ হচ্ছে, রমজান মাসে পূর্ণ হচ্ছে এক্সাক্ট। তো আমি দেশবাসীকে আবার সেটা কনফার্ম করছি যে দেশে 2024 সালের 7ই জানুয়ারি একটি অনৈতিক, অগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ অবৈধভাবে সরকার গঠন করলেও সেই সরকার নিয়ন্ত্রণে কিছু থাকতে দেয়নি আমরা। অদ্যাবধি তাদের নিয়ন্ত্রণে কিছু নেই। আপনারা সেটা যত যেমনই ভাবেই সেটা আপনি করেন না কেন, গবেষণা করেন না কেন, দেখবেন তাদের নিয়ন্ত্রণে, বড় নিয়ন্ত্রণটা আমার নিয়ন্ত্রণ, আমাদের নিয়ন্ত্রণ। তারপর আরেকটা অবস্থা, তাদেরকে তারা যখন দেশ ছেড়ে পালিয়েছে, রাষ্ট্র ক্ষমতা ছেড়ে, যদিও কোনো লিখিত দলের না দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে, তারপর আরেকটা অবৈধ সরকার গঠন করা হয় ডক্টর ইউনূসের নেতৃত্বে। এখানে সামরিক বাহিনীর বেশ কয়েকজন প্রচুর কর্মকর্তা, অফিসার, তারা দেশের সংবিধানের সীমা লঙ্ঘন করে, সংবিধানের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে তারা অসাংবিধানিক পন্থা একটি সরকার তারা গঠন করিয়াছে, শপথ গ্রহণ করিয়াছে মহান রাষ্ট্রপতিকে দিয়ে, যিনি শপথ পাঠ করিয়াছেন, যেটা সম্পূর্ণ অসাংবিধানিক, অবৈধ, অনৈতিক, অন্যায়। তো দেশবাসী এখন বুঝতেছে যে আমরা তখন একটা সোচ্চার ভূমিকা ছিলাম, এখনও সোচ্চার ভূমিকা আছে। আমাদের আন্দোলন 2 অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন রূপ নিয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে আমরা 2 অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত আছে, অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত আমরা এই দেশের রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হচ্ছি, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সম্মানিত বন্ধুগণ, আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম যে আমি এই দেশের সব কিছু নিজের নিয়ন্ত্রণ নিয়েছি, এখন আমার সব কিছু নিয়ন্ত্রণে আছে, আমি সব কিছু নিয়ন্ত্রণে থাকবে, ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি, টপ টু বটম, দেশের সব কিছু। আমি আবারও বলছি, দেশের শিক্ষা, কৃষি, শিল্প, স্বাস্থ্য, পররাষ্ট্র, প্রতিরক্ষা, সীমান্ত,
সহ যা কিছু আছে সব কিছু এখন আমাদের নিয়ন্ত্রণে আছে, আমাদের নিয়ন্ত্রণে। অবৈধানিক সরকারকে আপনারা জরিপ করে দেখেন, অবৈধানিক সরকার কতজন মানে, কত পার্সেন্ট জনগণ তাদেরকে মানে, তাদেরকে ধারণা করতে স্বীকার করে। অবৈধ আমলের সরকার তাদের কতজন মানে, কতজন মেনেছিল, এটা আপনারা জরিপ করে দেখেন, বের হয়ে যাবে। শেষ পর্যন্ত আমরা তো আওয়ামী লীগ সরকার মেনে নিতে দেয় না দেশের জনগণকে। আমরা তো পরপরই আন্দোলন, নির্বাচনের আগে থেকে আমি আন্দোলন সেটা বিরোধিতা করে আসছি, এবং আমরা তাদের সঙ্গে আহ্বান করি। আমি আমার এক লাইভ বার্তায় আমার দলীয় প্রতিষ্ঠা পরিষদ বলে যে একটা লাইভ ভিডিও হয়েছিল, প্রায় 33 মিনিট 34 মিনিট মধ্যে একটা ভিডিও আমি করেছিলাম। সেই ভিডিওতে আমি সেটা নিয়ে মোটামুটি ডিটেলস অনেক কিছু বলেছিলাম, যে কীভাবে তারা আমার কাছে পরাস্ত হয়েছিল শুরু থেকে শেষ পর্যন্ত, স্পেশালি 2024 সালের 7ই জানুয়ারি নির্বাচনের পর থেকে 5ই আগস্ট পর্যন্ত। তো তাদেরকে আমি কিন্তু সরকার গঠনের পর আমি নিষেধ করেছিলাম, বরণ করেছিলাম যে আপনারা সরকার গঠন করবেন, এবং যদি সরকার গঠন করেন সেটাও অবৈধ হবে, আমরা মানবো না। এবং আমি দেশবাসীকে আহ্বান করেছিলাম যে ওরা সরকার গঠন করতেছে, তাহলে আপনারা মানবেন, এবং সরকার গঠন করে আমি বলি যে ওদেরকে মানা যাবে না। দেশবাসী আমার আহ্বান সারা দিয়েছিল, ওদেরকে মেনে নেওয়া থেকে বিরত থেকেছিল। সরকার গঠন, নতুন যে সরকার গঠন করেছিল তারা শেখ হাসিনার নেতৃত্বে সর্বশেষ 2024 সালের 11 জানুয়ারি ছাত্র নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন হয়েছে, সংসদ থেকে। হ্যাঁ, আমরা তাদেরকে মেনে নিতে বারণ করেছিলাম, দেশবাসী আমার আহ্বান সারা দিয়েছে, তারা তাদেরকে মেনে নেয়নি, তাদেরকে মানতে নিষেধ করেছিলাম, দেশবাসী আমার আহ্বান সারা তাদেরকে মানা থেকে বিরত থেকেছে। সেখানে তারা তাদের সরকারটা ভালোভাবে কন্টিনিউ করতে পারেনি, শেষ পর্যন্ত বাধ্য হয় পরাস্ত হতে, রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালাতে তারা বাধ্য হয়, যদি আমরা কোনো দাবি প্রমাণ এখনো পাইনি। সম্মানিত বন্ধুগণ, আমরা দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, দেশের ভালোর জন্য, দেশের জনগণের ভালোর জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা এই ঘোষণা দিয়েছিলাম। আমরা চাই না এই দেশ আবার ধ্বংসের দিকে চলে যাক। এই দেশে রক্ত দেশ, নগদ রক্তে দেশকে স্বাধীন করা হয়েছে। আমরা চাই না এই দেশের অর্জিত স্বাধীনতা সার্বভৌমত্ব উলণ্ঠিত হয়ে যাক স্বাধীনতা অর্জনের 53 বছর পর, যেখানে স্বাধীনতা সার্বভৌমত্ব তারা সুরক্ষিত হবে। এটা এখন হবে ইনশাল্লাহ, আমাদের নীতিতে, আমার নীতিতে হবে। সেটা থেকে সেদিকে না গিয়ে উল্টা বিপরীত দিকে চলে গিয়ে স্বাধীন সার্বভৌমত্ব উলণ্ঠিত হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, আমরা সেটা চাইনি। যেখানে আমরা একটা অবৈধ সরকার নিয়ন্ত্রণে এই দেশের কোনো কিছু দায়িত্ব দেয়নি, আমরা ঘোষণার মাধ্যমে এই দেশের সব কিছু নিজেদের নিয়ন্ত্রণের ঘোষণা দেই। তারপর আমার পরবর্তী আরেক ঘোষণার মাধ্যমে আমি দেশবাসীকে এটা কনফার্ম করি যে আমার দেশে সব কিছু আমার নিয়ন্ত্রণে আছে। আমি আজও কনফার্ম করছি এই দেশে সব কিছু এখন আমাদের নিয়ন্ত্রণে আছে, আমার নিয়ন্ত্রণে আছে। ইনশাল্লাহ ওদের ভবিষ্যতে, দূর ভবিষ্যতে আমরা সেটা প্রত্যাশা করছি সব কিছু আমার নিয়ন্ত্রণে, আমাদের নিয়ন্ত্রণে থাকবে। যাক, আমি এবার আমার মূল আলোচনা চলে যাই। যে বিষয়টা নিয়ে আজকে কথা বলার জন্য স্পেশালি এসেছি বিশেষ করে, সেটা হচ্ছে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক। আপনারা জানেন আমি ডিপ্লোম্যাটিক রিলেশন নিয়ে আমি আগে একটা লাইভ করেছিলাম, লাইভ ভিডিও করেছিলাম, এবং সেটা আমি দিয়েছিলাম। সেটাও সমস্যা বিশেষ করে আমি বেশ কয়েকটা বিষয় উপলব্ধি করে, বিশেষ করে ফরেন মিনিস্ট্রি এবং ডিফেন্স মিনিস্ট্রির যে কর্মকর্তা কর্মচারীগণ রয়েছেন, তারপর আরেকটা হচ্ছে আপনার কমার্স মিনিস্ট্রি, আর কি যেটা হলো বিজনেস মিনিস্ট্রি, ওই মিনিস্ট্রির বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারীদের আচরণ দেখে, তাদের অ্যাক্টিভিটি দেখে, হ্যাঁ ওদের অ্যাক্টিভিটি দেখে পর্যন্ত আমি যে ডিপ্লোম্যাটিক রিলেশন একটা ভিডিও করতে বাধ্য হয়েছিলাম। তারপর আমি সেটা ছাড়ি, ইউটিউবে দেখে দিয়েছি, ফেসবুকে দিয়েছি, বিভিন্ন সময় দিয়েছি, সেটা আছে, আপনি চাইলে ওখানে দেখে নিতে পারেন। Diplomatic relation is very important for an independent country. As Bangladesh is an independent country, its foreign relation, diplomatic relation is very neat. তো আমি এখন ফরেন রিলেশনকে ডিপ্লোম্যাটিক রিলেশন, আচ্ছা যাক, ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক। বাংলাদেশ আপনারা সবাই জানেন, আমরা জানি ভারত আমাদের প্রতিবেশী দেশ। ভারত ছাড়া আমাদের একটি প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে, সেটা হচ্ছে মিয়ানমার। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পর সেটা দ্ব্যর্থহীন ভাষায় স্বীকার করছে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির সাথে বৈদেশিক যে আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহ রয়েছে তাদের সাথে সুসম্পর্ক অবশ্যই আমরা বজায় রাখতে চাই। আমরা কোনো রাষ্ট্রের সাথে খারাপ সম্পর্ক বজায় রাখতে চাই না। উই বিলিভ ইন ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যানেজ টু নান। আমরা সেই পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করি। বাংলাদেশের জন্মলগ্ন থেকে আমাদের একটি ফরেন রিলেশন, যেটা আমরা ইতিপূর্বে সব সরকারি মেনটেন করে এসেছে এবং আমরাও সেটা মেনটেন করে বলে ঘোষণা দিয়েছি, এটা হচ্ছে উই বিলিভ ইন ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যানেজ টু নান। আপনারা শুনে আনন্দিত হবেন, খুশি হবেন যে আমার দলীয় যে নীতি আদর্শ লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, আমার পার্টির মোট 23টি লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে একটা লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে উই বিলিভ ইন ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যানেজ টু লাইন। এই নীতির আলোকে পররাষ্ট্রনীতি, আমাদের যে ফরেন রিলেশনটা হবে সেটা হবে এই নীতির আলোকে। ঠিক আছে, তো আমরা এটা ভবিষ্যতের কথা চিন্তা করি আমরা সেই সিদ্ধান্তটা গ্রহণ করেছি, উই বিলিভ ইন ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যানেজ টু নান।
তো আমরা চাই না ভারতের সাথে সম্পর্ক খারাপ হোক, আমরা চাই না মিয়ানমারের সাথে সম্পর্ক খারাপ হোক, এমনকি পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের সম্পর্ক খারাপ হোক, সেটা আমরা চাই না। এটা পরাশক্তি হোক অথবা অন্য কোনো যে কোনো রাষ্ট্রই হোক। তবে হ্যাঁ, কোনো রাষ্ট্র যদি আমাদের সাথে সত্যিকার অতি সুসম্পর্ক বজায় রাখতে না চায়, তাহলে আমরাও চাই না আর ওদের সাথে সম্পর্ক বজায় রাখতে অথবা সুসম্পর্ক সৃষ্টি করতে। কারণ আপনারা জানেন, একটা রিলেশনের জন্য অবশ্যই দুটি পক্ষের যখন মধ্যে যখন রিলেশন হবে, তখন দুটি পক্ষেরই আন্তরিকতা প্রয়োজন। এক পক্ষের শুধু চেষ্টাতে হয় না, ঠিক আছে? দুটি পক্ষ যখন ভালো একটা, আমি ফরেন রিলেশন নিতে যেতে বলছি, তাহলে ডিপ্লোমেটিক রিলেশন নিতে বলছি, তাহলে আমি সেটা নিয়ে বলি দুটো পক্ষরে কি এরকম একটা আন্তরিকতা থাকতে হবে, তাহলে কি বলছে এখানে সম্ভব হয়। কিন্তু একটা পক্ষ ভালো রিলেশন চাচ্ছে, ওপর একটা রিলেশন চাচ্ছে না, সেখানে এটা আসলে অনেকটা ক্ষেত্রে কি সম্ভব হয় না। তাই আমাদের স্পষ্ট অবস্থান করা হয়েছে, কোনো সত্যি নিজ থেকে আমাদের সাথে সম্পর্ক বজায় রাখতে না চাই, সৃষ্টি করতে না চাই, তাহলে আমাদের প্রয়োজনীয়তা নেই তাদের সাথে সম্পর্ক বজায় রাখার সৃষ্টি করার, আমরা সেটা মনে করি। তো ভারতের সাথে আমাদের সম্পর্ক আপনারা জানেন, অবশ্যই ভারতের সাথে যে আমাদের বৈদেশিক সম্পর্ক, ফরেন রিলেশন আর ডিপ্লোমেটিক রিলেশন, সেটা খুবই কি মানে ঐতিহাসিক রিলেশন। আমরা স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল, অ্যাজ দ্য সেকেন্ড কান্ট্রি। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেন ভুটান, দেশ হলো ভুটান। তারপরে পরেই ভারত 4 ডিসেম্বর 1971 ভারত সরকার বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। তারপর 6 ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তো সেই থেকেই স্বাভাবিকভাবেই ভুটান এবং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক, সেটা খুবই স্বাভাবিক। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করুন সেই দিকটা বিবেচনা করেই তাদের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। কিন্তু কথা হচ্ছে, সেই স্বাধীনতার 53 বছর পর এসে শেখ হাসিনা নামক এক মহিলাকে আশ্রয় দিয়ে ভারত সে সম্পর্কে ফাটল সৃষ্টি করছে আর কি, আমি যেটা মনে করছি। আপনারা দেখেন, শেখ হাসিনা আপনার অনেক প্রতিবেদন এখন পাবলিশ হয়েছে, শেখ হাসিনা ক্ষমতা থাকাকালীন সময় অনেক প্রতিবেদন পাবলিশ হয়েছে যে তাদের অপকর্ম নিয়ে, কুকর্ম নিয়ে, তাদের দুর্নীতি নিয়ে, তাদের অন্যায় বিচার নিয়ে। আমাদের সাথে যে সকল অন্যায় তারা করেছে, আমি না হয় আজ নাই বললাম, তার কোনোটাই এই দেশের জনগণ, সংশ্লিষ্ট প্রত্যেকটি ব্যক্তি প্রতিষ্ঠানে তাদের অপকর্ম সম্বন্ধে অবগত। এখন তো জনগণ আরও জানার সুযোগ হয়েছে, যেহেতু তাদের হাতে রাষ্ট্রক্ষমতা এখন আর নেই, তারা এখন দেশ ছেড়ে নিজেরাই পলাতক রয়েছে। তো এই আওয়ামী লীগকে যারা দেশের জনগণ যখন দেয়ালে পিঠ টেকে গিয়েছিল, জনগণ যখন নিরুপায় হয়ে তাদের বিরুদ্ধে নামতে বাধ্যই হয়েছিল, এক প্রকারে যখন আমি আন্দোলন ঘোষণা করি, আমার এই আন্দোলনের আহ্বানের ফলে, আমার নেতৃত্বে যখন দেশের জনগণ আন্দোলনের সর্বশেষ নেমে পড়ে এবং তাদেরকে এই যে আমরা যে বাজেটটা তারা করে দিয়ে ফেলতে শেষ পর্যন্ত একটা নির্বাচন দিয়ে তারপর যখন তারা একটা বাজেট প্রণয়ন করে ফেলে, আমরা যখন এই বাজেট সমাজে কার্যকর হতে না দেওয়ার বলে ঘোষণা দিয়ে যাই, তারপর থেকে মূল আন্দোলন দানা বাঁধতে শুরু করে এবং তখন থেকে মানে আন্দোলনের ব্যাগ এমনটাই তীব্রতর হতে শুরু করে যে তীব্রতা আর মানে কি এই আন্দোলনের ব্যাগ যা প্রবাহ মাত্রাটাকে আর ছাড়া থেকে দমাতে পারেনি, শেষ পর্যন্ত তারা বাধ্য হয় 5ই আগস্ট মানে 1 জুলাই থেকে শুরু করে 5 আগস্টের মধ্যে 1 মাস 5 দিনের মধ্যে তারা শেষ পর্যন্ত কি ক্ষমতা যেতে বাধ্য হয়, দেশ থেকে পালাতে বাধ্য হয়। তবে আন্দোলনটা শুরু হয়েছিল কি আমার কর্তৃক, আমি নিজে যখন আন্দোলন ঘোষণা করতে থাকি, তার প্রথম আন্দোলন ঘোষণা করে 4 ফেব্রুয়ারি 2024, তারপর থেকে। যাই হোক, এখানে অনেক অপচেষ্টা করা হয়েছিল, আপনারা এখানে বুঝতেছেন যে উপদেষ্টা যারা আছে তাদের অনেক কথাবার্তা শুনে আপনারা এখন বুঝতেছেন যে তারা আসলে কী চেয়েছে, কী চায়। আমি বারবারই বলেছিলাম যে তারা এই আমার আন্দোলনকে দমন করার জন্য একটা কূটকৌশল, তারা মানে একটা অপকৌশল তারা করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে সেখানে। আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে, তাদের অনেকেই এখন অনেক অপচেষ্টা করছে যে এর আগে করেছে কিন্তু তারা ব্যর্থ হয়েছে, ঠিক আছে। আমি সেদিন এক কথা শুনলাম, তারা নাকি তাদের মধ্যে একজন নাকি বলেছে যে আওয়ামী লীগকে বিদায় করে নাকি শেখ হাসিনাকে বিদায় করে তারা নাকি ভুল করেছে। যে পন্থে বলেছে এই পন্থেই, আশা করি আমরা এর বাইরে আর কিছু বলতে পারবো না, ঠিক আছে। কারণ জনগণ কাউকে ছাড় দেয়, শেখ হাসিনাকে ছাড় দেয়নি, দেবে না। বেগম খালেদা জিয়াও তার সময় দুর্নীতি হয়েছিল, এই দুর্নীতির বিচার হয়েছে, তার বিরুদ্ধেও
গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল, তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেখান থেকে আদালত কর্তৃক সাজা দেওয়া হয়েছিল, তাকে কারাগার করতে হয়েছিল। দেখ শেষ পর্যন্ত কিন্তু অনেক কিছু হয়েছে। যদি প্রসিডিওর যে মেনটেন হয়ে থাকে, লিগ্যালিটি হয়ে থাকে, তার দেশের চিকিৎসা গ্রহণ এবং তার কি সাজা মৌকুফি সব কিছু লিগ্যালিটি হয়ে থাকে, লিগ্যাল হয়ে তাহলে ওকে। আর যদি ইনলিগ্যাল হয়ে থাকে তাহলে সেই উপর অ্যাকশন নিতেই হবে রাষ্ট্র আইন অনুযায়ী। এটি সে নিজেও অবগত, কারণ সেটি যে কি একটা বড় একটা পোস্টে ছিল, সে কি প্রাইম মিনিস্টার ছিল দেশে, সে নিজেও অবগত। আমি এই সমস্যাটাও সমাধান করবো। তো যাক, তো এইরকম একজন নেত্রীকে যখন দেশের জনগণ, আপামর জনসাধারণ দেশ থেকে রাষ্ট্রক্ষমতা ছাড়া করে, তাকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করে, তার বিরুদ্ধে আন্দোলন নেমে পড়ে, দেশের রাজধানী শহরের বাইরেও যখন মাঠে পথে ঘাটে মানে কানায় কানে ভরে যায় তার পতনে, তার আন্দোলন পদত্যাগের দাবিতে, এরকম একজন নেত্রীকে যখন মানে জনগণ আন্দোলনের মুখে, যখন জনগণের আমার আন্দোলনের প্রতি নত স্বীকার করে, সে তখন মানে এখন পদত্যাগ করবে, সেটা সে পদত্যাগে লিখিত কোনো দলিল না দিয়ে যখন সে এই দেশে চলে যায়। আর এই নেত্রীকে যখন অন্য একটা রাষ্ট্র, আমি ভারতের কথা বলছি, ভারত যখন এই নেত্রীকে আশ্রয় দেয়, তখন ভারতের সাথে সম্পর্ক মানে আপনি কি হয়ে যায়, অবনতি হয়ে যেতে পারে, যেটা হয়েছিল। কিন্তু কথা হচ্ছে, ভারত বিভিন্ন বিবেচনা ছিল, বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স অফ প্রোটেকশনের কাছে এখানে ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপার আছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী নিরাপত্তার ব্যাপার আছে। কিন্তু কথা হচ্ছে, আমি সব দিক বিবেচনা করে দেখলাম, তাকে দিয়েছিল। আমি কিন্তু এর আগে কেন তারা আসতে দিয়েছি জেনে এর আগে কিছু বলিনি, কিন্তু এখন আমাকে বলতে হচ্ছে। আপনারা জানেন শেখ হাসিনার বিরুদ্ধে অলরেডি ইতিমধ্যে একটি কি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে বারবারই তাকে মানে আমরা তাকে বারংবার বলছি যে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো, তার বিরুদ্ধে গ্রেপ্তারি জানানো হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ আনিত হয়েছে এবং তাকে সেই অবরোধে সাজা ভোগ করতে হবে। কিন্তু ভারত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠায়। শুধু তাই নয়, শেখ হাসিনা নয়, শুধু অনেক আওয়ামীপন্থী, অনেক আওয়ামী লীগ নেতা কর্মী ভারতে আশ্রয় আছে, ভারতে আশ্রয় গ্রহণ করেছে, তাদের কাউকে ভারত এখানে ফেরত পাঠাচ্ছে। এটা মানেটা কি? এই সকল কর্মকাণ্ড যদি ভারত করে, তাহলে কি ভারতের সাথে সম্পর্ক বজায় রাখা সম্ভব? এছাড়াও ভারত যে কত অনৈতিক কাজ করে যাচ্ছে, আর বিভিন্ন ধরনের অনৈতিক কাজকর্ম ভারত করে যাচ্ছে, এ সকল অপকর্ম যদি ভারত চালিয়ে যেতে থাকে, তাহলে ভারতের সাথে সম্পর্ক বজায় রাখা সম্ভব না হতে পারে, অবনতির দিকে যেতে পারে সম্পর্ক, যেটা বলতে চাইছে। উন্নতির দিকে না যেয়ে বা যে স্বাভাবিক বই দ্বারা, কিন্তু আমি স্বাভাবিক বই দ্বারা ভারতের সাথে তাদের যে আওয়ামী লীগ সরকার তার সময় তাদের সাথে যে সম্পর্ক ছিল, আপনারা জানেন যে একটা স্বাধীন রাষ্ট্র অভ্যন্তরীণ তাদের যানজট সুবিধা দিয়েছিল ভারতকে। আমি এ সকল বিষয় নিয়ে এখন আর কথা বলতে চাচ্ছি না, এটা ভারতের আওয়ামী লীগের একান্ত নিজস্ব পলিসি অনুযায়ী তারা করেছিল। কিন্তু দেশের জনগণ কথা হচ্ছে একান্ত নিজস্ব পলিসি করছে, দেশের জনগণ দেশের না মেনে নেয়, আর সেটা তো যদি দেশের স্বার্থের ব্যারিকে হয় তাহলে তো হবে না। আমি সে বিষয়ে এখন বলতে চাচ্ছি না। যাক, এটা এই বিষয়ে বিভিন্ন পার্টি বিভিন্ন বলে থাকতে পারে। আওয়ামী লীগের জন্য এরকম পলিসি ছিল, ওরা আবার পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ ছিল, কিন্তু বাংলাদেশের অনেক রাজনৈতিক দল রয়েছে যারা ক্ষমতা গেলে পাকিস্তানের সাথে খুব সম্পর্ক ভালো হয়। আমি সেটাকে তাদেরকে নিজস্ব রাজনৈতিক বৈশিষ্ট্য বা রাজনৈতিক পলিটিক্যাল পার্টি কি রাজনৈতিক দলীয় যে নীতি আদর্শ, আমি সেটা হিসেবে বিবেচনা করছি। এরকম আমাদের নিজস্ব নীতি আদর্শ রয়েছে, দলীয় লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। কত হচ্ছে এটা আর কি। তবে আমরা যেটা করবো, আসলে আমরা মনে করি আমরা যা করবো সেটা অবশ্যই জনবান্ধব হবে, জনগণ এবং আমরা সেই ব্যাপারে আশাবাদী যে সংখ্যাগরিষ্ঠ জনগণই সেটা মানবে, অ্যাটলিস্ট মেনে নেবে, জনবান্ধব হবে। আমরা জনবান্ধব নিয়ে এরকম কিছু করতে রাজি না। যাক, তো তারা এই ধরনের সম্পর্কটা করেছে। আমি যেটা বলতে চাইছিলাম যে স্বাভাবিক যে সম্পর্কটা যেটা, সেটা বজায় রাখে কি আর সম্ভব হবে কিনা, বা অলরেডি ইতিমধ্যে অনেক পত্রপত্রিকা মিডিয়াতে এসে যাদের সাথে সম্পর্ক অবনতির বিষয়টি, তাদের সাথে সম্পর্কটা আসলে কি অনেক অবনতির দিকে যাচ্ছিল হয়েছে। এখন এইভাবে যদি ভারত এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড করে যেতে থাকে, আর শেখ হাসিনা সহ যে আমাদের যে বিভিন্ন অপরাধী, তাদেরকে দেশের জনগণ, এদের সংখ্যাগরিষ্ঠ জনগণ, প্রায় শতভাগ জনগণ তাদেরকে দেশ ছাড়া করতে বাধ্য করেছিল, রাষ্ট্রক্ষমতা তাদের পদ থেকে দাবিতে আন্দোলন নেমে পড়েছিল। এই সকল জনগণের দাবি দেওয়াকে উপেক্ষা করে, এই দেশের দাবি দেওয়ার প্রতি উপেক্ষা করে, এই দেশের মানুষ যেটা চায় তার বিরোধাচরণ করতে গিয়ে শেখ হাসিনা যখন আশ্রয় দেয়, এবং আশ্রয় দেওয়ার পরে যখন তারা বাংলাদেশ থেকে যখন বলা হচ্ছে তাকে দেশে পাঠানোর জন্য, তাকে যখন দেশে পাঠায়নি, শুধু তাই শেখ হাসিনা অন্য কাউকে এখনো পাঠায়নি, তাহলে এই দেশের সাথে, এই ভারতের সাথে সম্পর্ক বাংলাদেশের কি আর ভালো সম্পর্ক নেই সেটা বলা যায়। আপনারা জানেন ইতিমধ্যে ভারতের সাথে বেশ কয়েকবার পরিস্থিতি এসেছিল, যেমন বাংলাদেশে বন্যা হয়েছিল, তারপরে হচ্ছে বন্যার এটা না প্রাকৃতিক ঝামেলা ছিল, আবহাওয়ার ব্যাপারটা ছিল, কিন্তু কথা হচ্ছে সীমান্ত নিয়ে অনেক উত্তেজনার সৃষ্টি হয়েছিল, আপনারা জানেন।
বেশ কয়েকটা বিষয় নতুন সৃষ্টি হয়েছে। যাক, আমরা বাংলাদেশ এই বিষয়ে সব কিছুর ব্যাপারে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা যথাযথ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা ভারত বাংলাদেশ সম্পর্ক যুদ্ধের দিকে পৌঁছাইতে দেয়নি, কারণ আমরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কি প্রতিষ্ঠিত করব। আমরা মনে করি না যুদ্ধ কোনো একটা বা একাধিক দুটি দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনতে পারে। এটাও এর আগে ছিল, কিন্তু এখন যে বিশ্ব অবস্থা চলছে আমরা মনে করি এটা মনে করেন এগুলো প্রয়োজনীয়তা আছে। এগুলো ভালো কিছু বয়ে আনতে পারে না, যুদ্ধ ভালো কিছু বয়ে আনতে পারে না। জীবনহানি হয়, সম্পদের ক্ষয়ক্ষতি হয়, আর অনেক কিছু হয়। যাক, তা আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আপনারা জানেন, আপনারা শুনে আনন্দিত হতে পারেন যে আমার যে দলীয় দেশটি লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, এর মধ্যে একটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। এই নীতির আলোকে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে শান্তি বজায় রাখা, শান্তি প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে আমাদের অন্যতম একটি লক্ষ্য উদ্দেশ্য। আমরা সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করছি। তো স্বাভাবিকভাবে আমাদের যুদ্ধের বিরুদ্ধে আমাদের অবস্থান, ঠিক আছে, যুদ্ধের বিরুদ্ধে আমাদের অবস্থান। তো যাক, এ হচ্ছে ব্যাপার। ভারতের সাথে আমাদের সম্পর্কটা এরকম। তো আমি আশা করছি ভারত সেটা বিবেচনা রাখবে। শেখ হাসিনা সহ যারা দেশের বাইরে ভারতে আশ্রয় আছে তাদেরকে দ্রুতই দেশে পাঠিয়ে দেবে, এবং আমরা সেই ব্যাপারে যত পদক্ষেপ গ্রহণ করছি যাতে দ্রুতই তাদেরকে দেশে ফিরিয়ে আনা যায়, এবং দেশের আইন মোতাবেক তারা যে অপকর্ম করেছে, রাষ্ট্র আইন মোতাবেক, আন্তর্জাতিক আইন মোতাবেক সে সকল আইনটি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি করা সম্ভব হবে, এবং তারা সেটা ভোগ করবে। এই ব্যাপারে ভারত বাংলাদেশের আইনের বিরুদ্ধাচরণ করবে না, আমরা সেটা প্রত্যাশা করছি। তাহলেই কেবল ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করা বাবা যেতে পারে। এছাড়াও ভারত যখন এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড করবে, এদেশের জনগণ যাকে রাষ্ট্রক্ষমতাকে বিতাড়িত করেছে, সংসদের জনগণ, কর্মসংস্থান জনগণ, তাকে ভারত আশ্রয় দেবে, আশ্রয় দেওয়ার সাথে সম্পর্ক বজায় রাখতে হবে, বজায় রাখার চেষ্টা করবে, এরকম তো হতে পারে না। যাক, এই হচ্ছে একটা ব্যাপার। আর সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমি কয়েকটা কথা বলে আমি শেষ করে দেব। সমসাময়িক বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে শেখ হাসিনা অবৈধ সরকার ছিল, বেশ কয়েকটা কারণে তাকে রাষ্ট্র ক্ষমতা থেকে হটাতে হয়েছে, আমরা হটিয়েছি। এখন কথা হচ্ছে যে শেখ হাসিনা যে সকল কারণে তাকে হটানো হয়েছে, এই সকল অ্যাক্টিভিটি যদি পরবর্তী সরকারের মাধ্যমে পরবর্তী যারা অবৈধভাবে, আমরা তো তাদেরকে শুধু ক্ষমতা গ্রহণ করেছি এই জন্যই আমরা তাদেরকে এখান থেকে বিদায় করতে চাচ্ছি। এরপর আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে পরবর্তী কোনো সরকার যদি তারা এই সকল কর্ম করে, তাহলে কি সেটা কি তাদের বিরুদ্ধে একই অ্যাকশন হবে, এটা খুবই স্বাভাবিক। আর সেই সরকারটি যদি আরেকটা অবৈধ সরকার হয়, তাদের সেটা আরও স্বাভাবিক, তাদের বিরুদ্ধে কি আন্দোলন দানা বেঁধে ওঠা এবং তাদেরকে পরাস্ত করা। তো ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার ছিল বা এখনও যারা আছে বা সরকার যারা ছিল, তাদের অ্যাক্টিভিটিস কিন্তু আওয়ামী লীগ সরকারের যে ধরনের অ্যাক্টিভিটি ছিল, যে সকল অপকর্মের কারণে তাদেরকে রাষ্ট্রক্ষমতা ছাড়া করা হয়েছে, দেশ থেকে পালাতে বাধ্য করা, বা দেশের পালিয়েছে আন্দোলনের কারণে, যে সকল অপকর্ম আমরা আন্দোলনে নেমেছিলাম তাদের পদের দাবিতে। তো তাদের অ্যাক্টিভিটিস কিন্তু এই পর্যায়ে গিয়েও তার চেয়ে অনেক বেশি মাত্রায় হয়েছে, আপনারা জানেন। দেশ আবার পিছিয়ে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমি একটা ঘোষণা দিয়েছিলাম আন্দোলনে ঘোষণা করার দিন, আমি যে ভাষণের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের আন্দোলন ঘোষণা করেছিলাম, সেই ভাষণেই নাকি পরে কোন একটা ভাষণে আমার এই বিষয়ে কথা বলেছিল, দেশ আবার পরিস্থিতি পিছিয়ে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনারা কি বুঝতে পারছেন? আমি 1 বছর হয়েছে এই ভাষণটা দিয়েছিলাম, স্পিচটা দিয়েছিলাম। আজকে দেখেন আমার এই ভাষণের সাথে মিলে আমি সেটা আন্দাজ উপলব্ধি করতে পেরেছিলাম, কারণ আমি তো শুধু একটা বিষয় নিয়ে ভাবেন, আমি দেশের প্রত্যেকটা সেক্টর নিয়ে ভাবি। এটা আজ নয়, আমি আজকে কয়েক বছর আগে সেটা ভেবে এসেছি, ঠিক আছে। তারপর আমার সাথে কী করা হয়েছিল আমি সেটা এখন বলতে পারছি না আপনাদের সাথে। তো আমি চাই যে আমার দেশটাকে যাতে আমি সুন্দরভাবে নেতৃত্ব দিতে পারি, কারণ এটা আমারই দেশ, আমার দেশকে আমার নেতৃত্ব দেবে, সেটা আমি ভালো করে উপলব্ধি করতে সক্ষম হয়েছি। ইনফর্মাল। তো যাই, এই হচ্ছে ব্যাপারটা। তো আমি যেটা বলতে চেয়েছিলাম যে তাদের একটা বিষয় কি অনেক ক্ষেত্রে তাদের চেয়ে বেশি হয়েছে অপকর্মগুলো হচ্ছে।
যে আমি বলেছিলাম যে দেশ আবার পিছিয়ে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, তো এখন আপনারা 1 বছর যেতে না যেতে দেখেছেন দেশ আবার পিছিয়ে কোন পর্যন্ত চলে গেছে। ঠিক আছে, দেশের অর্থনীতি আমি আজও দেখলাম যে কোন একটা সুইচে প্রধান কি বলে অবৈধ প্রধানমন্ত্রী বলছে মানে দেশের ইতিবাচক দিকগুলো নিয়ে সে কথা বলছিল, কিন্তু কথা হচ্ছে দেশের ইতিবাচক দিকগুলো সে কথা বলছে, এখানে নেতিবাচক দিকগুলো অনেক ব্যাপক মাত্রায় নেতিবাচক দিকগুলো নেতিবাচক দিকগুলো কি অনেক ব্যাপক মাত্রায় চলে গিয়েছে। দেশের জিডিপির মাত্রা কমে গিয়ে অনেক নিম্ন থেকে নিম্নতরের দিকে যাচ্ছে। জিএনপির অবস্থা খুব ভালো নয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি সেটাও নিম্নমুখী হয়ে গেছে। ঠিক আছে, আর তাছাড়া তো মানুষের জীবনযাত্রার মান সেটাও নিম্নমুখী হচ্ছে। কূটনৈতিক সম্পর্ক ফরেন রিলেশন সেটাও তো অবস্থা বাজে খারাপ, কারণ একটা দেশের যখন একটা অবৈধ সরকার থাকবে তখনই তাদের ফরেন রিলেশন খুব একটা ভালো থাকে না। কারণ এখানে যেহেতু 2টা অবৈধ সরকার রাষ্ট্রের মধ্যে অধিষ্ঠিত, সেখানে ফরেন রিলেশনটা স্বাভাবিকভাবেই খারাপ হবে। বাংলাদেশের ফরেন রিলেশনটাও কি অবনতির দিকে। আর যদি বলে যে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে প্রায় এরকম হচ্ছে, তাহলে সেটা ভুল হবে না। আমি তো যখন রাষ্ট্রের সুসম্পর্কে বা সম্পর্কে এমনি সৃষ্টি করবেন, তদ্রুপ অন্য একটা রাষ্ট্র আমাদের সাথে এমনি সৃষ্টি করবে না। কারণ আমাদের নিজেদের মধ্যে যখন ঝামেলা থাকবে তখন তো ব্যাপারটা এরকম। ঝামেলা থাকবে এরকম, যেখানে সাংবিধানিক সংকট সৃষ্টির মতো পরিস্থিতি এখানে 2টা রাষ্ট্রের মধ্যে আছে। একটা জনগণের ভোট না দিলেও সে বলেছে নির্বাচন হয়েছে এবং নিজেরা ভোট দিয়েই বা যাই কি নির্বাচনের ফল ঘোষণা করে সংসদ গঠন করেছিল এবং সেই সংসদ থেকে সরকার গঠন করে ফেলেছিল, যেটা অবৈধ। তারপর থেকে কি সংবিধান যে সংবিধানের বিধান 2011 সালে হাইকোর্ট থেকে বাতিল করে দেওয়া হয়েছিল, হাইকোর্ট থেকে, এই হাইকোর্টে নাকি সুপ্রিম কোর্ট, যে সুপ্রিম কোর্ট থেকে বাতিল করে দেওয়া হয়েছিল, সেই সুপ্রিম কোর্টে নাকি রুলিং দিয়েছে যে কি আর্টিকেল 107 অনুযায়ী যে তারা ইউনেস্কো সভাপতি করে দেওয়ার মন্ত্রপতি সরকারের উদ্দেশ্যে এই যে হতে হয়। তারপরে এটা কী ধরনের ব্যাপার সেটা এই সাংবিধানিক ঝুঁকির মধ্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে একটা হুমকি দিয়ে ফেলার মতো পরিস্থিতি তারা নিজেরাই করেছে। আমরা তো সেগুলো জানি কম আর বেশি। যাই হোক, এটা নিয়ে রিট হয়েছে, রিটের বিরুদ্ধে আপিল করা হয়েছে। হ্যাঁ, রিটের ফলাফল দিয়ে তারা দিয়েছিল যেটা অগ্রহণযোগ্য, সম্পূর্ণ অনৈতিক, অগ্রহণযোগ্য। আমরা সেটার বিরুদ্ধে রিট আপিল করার দাবি জানিয়েছি, আমি জানি এটা হয়েছে। এই আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা যে রিটটাতে এরকম যে একটা তারা রুলিং তারা দিয়েছিল, এই রুলিংয়ের যথাযথ প্রমাণ তারা এখন দিতে পারে নাই। কখন তারা সেই যে এটা করেছিল, আরজি করেছিল, সেজন্য কোনো দালিলিক প্রমাণ তারা এখনও দিতে পারে নাই। আর অ্যাকচুয়ালি সত্যি তারা যে রুলিং দিয়েছিল এটার কোনো দালিলিক প্রমাণ এখনও জনসমক্ষে প্রকাশ করতে পারে নাই। এরই মধ্যে আবার হাইকোর্টে তারা রায় দেয় যে এই রুলিং নাকি বৈধ, এই রুলিং মধ্যে ডক্টর ইউনূসের শপথ নাকি বৈধ। যে বিধান যে সুপ্রিম কোর্ট থেকে 2011 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী হয়েছিল, অবৈধ কেবল তত্ত্বাবধায়ক সরকার বিধান কি সংবিধান বাতিল করে দেওয়ার মতো একটা রায় হয়েছিল, যে যার পরিপ্রেক্ষিতেই ৫ম সংশোধনী করেছিল আওয়ামী সরকার 2011 সালে। সেই সুপ্রিম কোর্ট থেকে নাকি আবার এই অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার নামে আর যে নামে হোক, এই সরকার কোনো রুলিং নাকি দিতে পারবে। এটা আপনি ভালো জানেন, ভালোই বোঝেন। যারা ভালো জানেন, বুঝে নিয়ে পরে আপনার বিষয়টি একটু দেখবেন, গবেষণা করবেন। আর তারা নিজেরাই সংবিধানের সীমা লঙ্ঘন অভিযুক্ত, রাষ্ট্রদূত অভিযুক্ত। তারা সংবিধান বাতিল করতে চাওয়ার মতো বিভিন্ন, আপনারা জানেন যে তারা সংবিধান বাতিল করতে অনেকবার চেয়েছিল, পারে নাই, আমার কাছে পরাজয় বরণ করেছে। তারা সেকেন্ড প্রক্লেমেশন অফ রিপাবলিক নামে একটা প্রক্লেমেশন দিতে চেয়েছিল, সেক্ষেত্রে তারা পরাজয় বরণ করতে আমার কাছে হেরেছে। তারা দেশের স্বাধীনতার যে আমাদের যে একটা মহাদলিল, এটাকে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে মহামূল্যবান দলিল হিসেবে বিবেচনা করে, অন্যতম মূল দলিল হিসেবে বিবেচনা করে, সেটা হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণাপত্র। সেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে সাংঘর্ষিক একটি স্বাধীনতার কি বিপ্লব, জুলাই বিপ্লব ঘোষণাপত্র নামে একটি সাংঘর্ষিক ঘোষণাপত্র তারা দিতে চেয়েছিল, সেখানে তারা পরাজয় বরণ করতে আমার কাছে হেরেছে। তারাই আজ আবার কি একটি অন্তর্বর্তী সরকার থেকে বের হয়ে কথা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার বিধান ছিল, ওই বিধান অনুযায়ী কিন্তু যিনি উপদেষ্টা হবেন তিনি কিন্তু নির্বাচনে পছন্দ করতে পারতেন না। ঠিক আছে, তো এখানে মোটামুটি অনেকটা কড়াকড়িভাবে সেটা কার্যকরী এসেছিল। তারা পরবর্তী কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারে নাই। কিন্তু কথা হচ্ছে তারা আসলে কি নিজেরা কি করতে হচ্ছে, নিজেরা এখন কোনটা সমর্থ অবস্থা আমি আমাদের মনে করতে পারছি, তারা নিজেরা এখন সেখান থেকে নিজেরা রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে, এমনকি রাজনৈতিক দল গঠন করার লক্ষ্যে যে গঠিত আহ্বায়ক কমিটি হয়েছে, সেখানে তারা কি
আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছে। এ ধরনের অ্যাক্টিভিটিস কি? এটা তো আওয়ামী লীগকে হার মানায়। আওয়ামী লীগ যে সকল নেতিবাচক অ্যাক্টিভিটি ছিল, যাদের কারণে যে সকল অ্যাক্টিভিটির কারণে আমরা তার বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করেছিলাম, তার পদত্যাগের দাবিতে, এবং শেষ পর্যন্ত আমরা কি তাদেরকে ভরে দেখতে সক্ষম হই, তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এ ধরনের অ্যাক্টিভিটি তাদের কি আওয়ামী লীগকে হার বানায়। এ ধরনের অ্যাক্টিভিটিস তারা নাকি বিপ্লবী সরকার গঠন করতে চায়, জনগণকে বোঝাতে চেয়েছিল যে তারা নাকি বিপ্লবী সরকার, এবং এই বিপ্লবী সরকার গঠনের জন্য কি সংবিধান ভাঙানোর প্রয়োজন হয় না। কিন্তু আশ্চর্যের ব্যাপারে, দুঃখের ব্যাপারে, তারা যে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে, তারা যথাসম্ভব বয়ে হোক আর যে করে হোক তার দেশের আইনের প্রতি একটু না একটু কি মানে শ্রদ্ধা প্রদর্শন করেছে। যে না আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছে, সেই না আবার সংবিধানের সীমালঙ্ঘন অভিযোগে অভিযুক্ত হয়েছে। আর যেহেতু সংবিধানের সীমালঙ্ঘন অভিযুক্ত হয়েছে, রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত হচ্ছে, তাদেরকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে অবশ্যই সাজা ভোগ করতে হবে। আর সেটা টুডে অর টুমরো। বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব কেমন সেইবার যত পদক্ষেপ গ্রহণ করছে, বা প্রয়োজন আরও পদক্ষেপ গ্রহণ করবে। আইন সবার যেমন সমান। যাক, আমরা আশা করছি যথাসময়ে দেশে নির্বাচন হবে, বৈধ সরকার গঠিত হবে, জনগণ সরকার গঠিত হবে। এই দেশের স্বাভাবিক যে গতি দ্বারা থেকে আমরা ঐতিহাসিক বিশ্লেষণ করলে, সেই প্রাগৈতিহাসিক বিশ্লেষণ করে আমরা যখন আমরা নির্ভর করি প্রাচীন যুগ, মধ্যযুগ, তারপর আধুনিক যুগ, ব্রিটিশ শাসন, তারপর থেকে পাকিস্তান আমল, তারপর 1971 স্বাধীনতা, এবং তারপর থেকে যে স্বাভাবিক গতি দ্বারা বাংলাদেশ চলে এসেছে, এবং এই পদ্ধতি স্বাভাবিক গতি দ্বারা বাংলাদেশ চলবে। আর বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব কেমন সেটাই বিশ্বাস করে বাংলাদেশ এভাবে চলা উচিত। উই বিলিভ ইন দিস। আমরা সেই বাংলাদেশকে পরিচালনা করতে চাই। আমরা মনে করি না বাংলাদেশের ইতিহাস শুধু সেই 1971 সাল থেকে। আমরা মনে করি না বাঙালির ইতিহাস শুধু সেই ব্রিটিশ শাসন থেকে। আমরা মনে করি বাঙালি জাতি ইতিহাস হাজার বছর ইতিহাস। বাঙালি যে একদিনই গড়ে ওঠেনি, একদিন তৈরি হয়নি। তো বাঙালি জাতি সে হাজার বছর, যে বাঙালি জাতি হাজার বছর ইতিহাস, সেই দ্বারা থেকে আজ পর্যন্ত আমরা এসেছি 2024 আধুনিক তথ্য প্রযুক্তির যুগে আমরা এখন আছি। যাক, আমরা চাই আমাদের দেশকে সুন্দরভাবে নেতৃত্বে সুপথে পরিচালনা করতে। আপনারা জেনে আনন্দিত হবেন, খুশি হবেন যে আমরা সেই দিকটি বিবেচনা করি। আমরা দেশে আমাদের দলের একটা অন্যতম একটি লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করেছি, যে উদ্দেশ্যটা হচ্ছে দলীয় নেতাকর্মী, পরিবার পরিজন সবাইকে নিয়ে সুখে শান্তিতে উত্তম জীবনযাপন করা। এরকম একটা লক্ষ্য উদ্দেশ্য আমরা নির্ধারণ করেছি। বাংলাদেশ ইতিপূর্বে কোনো রাজনৈতিক দল, বাংলাদেশ স্বাধীনতার আগে অনেক রাজনৈতিক গঠন করা হয়েছিল, এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ অন্যতম একটি। তারা কিন্তু এই ধরনের কোনো লক্ষ্য উদ্দেশ্য এখন তারা গঠন করতে পারে না, বা এই ধরনের কোনো পদক্ষেপ তারা কিন্তু নিতে পারে নাই। এছাড়া অনেক রাজনৈতিক স্বাধীনতার পর গঠিত হয়েছিল। বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয় দল সহ অনেক রাজনৈতিক দল তারা গঠিত হয়েছে স্বাধীনতার পরে। বিশেষ করে স্বাধীনতা আগে হয়েছে, স্বাধীনতার পরে হয়েছে, কিন্তু তাদের কোনো সরকার থেকেই বা কোনো রাজনৈতিক দল থেকে যেন কোনো পলিসি বা পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যে পলিসিটা আমরা গ্রহণ করি দেশের ভবিষ্যতের কথা ভেবে। আমরা এই ধরনের একটি লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করেছি, যে লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশকে সুপথে পরিচালনা করতে কার্যকর ভূমিকা রাখবে। আমরা আমাদের দলীয় সব সদস্য, নেতাকর্মী, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে গিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চাই, উত্তম জীবনযাপন করতে চাই। মানে লক্ষ্য উদ্দেশ্য উত্তম জীবনযাপন করা, দেশের প্রতিরক্ষাতে, শান্তি শৃঙ্খলা আনয়নে, সামাজিক শৃঙ্খলা আনয়নে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ক্ষেত্রে এই লক্ষ্য উদ্দেশ্যটি বিশাল ভূমিকা পালন করে। সেটা করে আসছে, আপনারা জানেন। আমরা দেশের রাষ্ট্রক্ষমতা দূষিত হলে এই দেশ সঠিকভাবে পরিচালিত হবে, সুন্দর পথে পরিচালিত হবে। দেশের জনগণ যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই দেশকে স্বাধীন করেছিল, এই স্বাধীনতার অর্থবহ হবে, অর্থবহ থাকবে। সবাইকে আল্লাহ পাক আমার দেশের প্রত্যেকটি নাগরিককে, দেশের জনগণকে সে সহি বস্তুকে দান করুন। আমি সেটা প্রত্যাশা করছি, সৃষ্টিকর্তা সেটা প্রত্যাশা করি। আশা করছি সবাই সেটা বুঝতে পারবেন, বুঝতে পারছেন অনেকেই, ভবিষ্যতে সবাই বুঝবেন। এবং আপনার যে একটা আমানত, পবিত্র আমানত, আপনার ভোট, সেই ভোটটা আপনি যতটুকু ব্যক্তিকেই এই ভোট প্রদান করবেন, এবং বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকে দেশের রাষ্ট্রক্ষমতা আসীন করবেন, প্রদর্শিত করবেন। আমরা চাই আপনাদেরকে নিয়ে, আমি চাই আপনাদেরকে নিয়ে এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করে সুপথে পরিচালনা করি। আমাদেরকে রাষ্ট্রক্ষমতা আসীন করুন, আমাকে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করুন, ডিরেক্ট ইনডাইরেক্ট। আপনারা জানেন বর্তমান যে অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ দ্য কান্ট্রি, বর্তমানে যে সংসদ নির্বাচনটা হয়, এই সংসদ নির্বাচনের পর একটি নাম হিসেবে বিবেচনা করা যায়। সেটা হচ্ছে কি, আমার দল সংসদ অর্জন করলে, যদিও সেটা রাষ্ট্রপতির কাছে, মহামান্য রাষ্ট্রপতি
সে এবারে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন, কারণ সেই সংসদ এখন একটা কনস্টিটিউশন সংসদ আস্থা ভিত্তিক প্রধান নিয়োগ দেবেন। কিন্তু তারপরেও সেখান থেকে যেটা বলা যায় সেটা হচ্ছে বর্তমানে যখন সংসদ নির্বাচন করা হয়, দেশের জনগণের প্রত্যক্ষ বুদ্ধে সংসদ সদস্য নির্বাচিত করে, ইনডিরেক্টলি কিন্তু তারা দেশকে দেশের প্রধানমন্ত্রীকেই নির্বাচিত করে। সেই রেওয়াজটা কিন্তু সেই আমরা যখন সরকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সেই 1977 সালে 72 সালের সংবিধানের মাধ্যমে, তখন থেকে সেটা হয়েছিল। তারপর পুনঃপ্রথম যখন করা হয়েছিল কি 1991 সালে, তখন সেটাই কি সেখান থেকে সেটা কার্যকরী আসে। তা আমি চাই আমার নীতি সরকার গঠন করতে, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব চাই সরকার গঠন করতে, আমাদেরকে নির্বাচিত করো, আমাদেরকে রাষ্ট্রের মতো হাসিল করো, দেশকে সুপ্রতি ঘোষণা করার সুযোগ দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলাদেশ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।